দিশা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা আজকে ডাব্লিউবি পঞ্চায়েত এক্সাম অর্থাৎ পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে এবং পঞ্চায়েত ব্যবস্থার তিনটে যে স্তর রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে যে বিভিন্ন স্টাফ নিয়োগ হবে, তার জন্য বেশ কিছু কোয়েশ্চেন সেট ধীরে ধীরে আমাদের সেটে আপলোড করছি। এবং আমরা শুধু কোয়েশ্চেন আনসার আলোচনা করছিটা এরমটা নয়, আমরা কিন্তু প্রতিটি কোয়েশ্চেনের যে কনসেপ্ট সেগুলো বলে দিচ্ছি। বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলোও কেন ইম্পর্টেন্ট সেগুলোও বলে দিচ্ছি। যারা সেলফ স্টাডি করছো এবং যাদের মনে হচ্ছে এই ধরনের ভিডিওগুলো কাজে লাগছে, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রতিটি প্রশ্ন দেখো, তাহলে কিন্তু এখান থেকে অনেক তথ্য পাবে এবং তোমাদের যে প্রিপারেশান সেটা লেভেলটা কতটা সেটাও বুঝতে পারবে। আমরা আজকে সেটের প্রথম প্রশ্নটাই দেখব। একদম সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয় কোথায়? অপশন এ অন্ধ্রপ্রদেশ, বি রাজস্থান, সি পশ্চিমবঙ্গ অ্যান্ড ডি গুজরাট। চারটে যে নাম রয়েছে এখানে, ইম্পর্টেন্ট চারটে নাম তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে বলে রাখি যে পঞ্চায়েত সিস্টেম বা পঞ্চায়েত ব্যবস্থা এই নিয়ে কিন্তু ডিটেলসে কনসেপচুয়াল ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ডাব্লিউবি পঞ্চায়েত এক্সাম বলে যে প্লেলিস্টটা আছে সেখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো। পঞ্চায়েত এক্সাম বলে একটা প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে, দেখে নিতে পারো। আমরা যদি এই যে সিস্টেমগুলো দেখি তাহলে দেখব যে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা আমি আগেই বলেছিলাম 40 নম্বর ধারায় লেখা ছিল যে ডিপিএসপিতে পঞ্চায়েত ব্যবস্থা চালু করতে হবে। পরবর্তী ক্ষেত্রে সেটা সাংবিধানিক স্বীকৃতি পায়, কিন্তু তার আগেই প্রথম যেখানে চালু হলো সেটা হচ্ছে রাজস্থানে। 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায় এই কনসেপ্টটা নিয়ে প্রথম কাজ করা হয় এবং এটা চালু হয়েছিল কবে? 2 অক্টোবর, গান্ধী বার্থডে, এই দিন চালু করা হয়েছিল। ঠিক সেই বছরই 1959 সালেই আর একটা বিষয় চালু হলো, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশেও চালু হয়েছিল। এরপর যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা, পশ্চিমবঙ্গের জেনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে এটা চালু হয় 1978 সালে, মানে 1978 সালে ভোট হয় প্রথম। কিন্তু এই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন, যেটা যদি বলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কবে আসে, সেটা হচ্ছে 1973 সালে। 1973 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন আসে এবং চালু হয় 1978 সালে। যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সুপারিশ করে কোন কমিটি? অপশন এ সাচ্চার কমিটি, বি বালবন্ত রেহে কমিটি, সি কোঠারি কমিটি বা কোঠারি কমিশন এবং ডি মণ্ডল কমিশন। বিষয়টা নিয়ে বহুবার আলোচনা করেছিলাম যে বিভিন্ন কমিটি পঞ্চায়েতের সঙ্গে যুক্ত ছিল। এখানের মধ্যে কিন্তু তোমাদের অপশনে ওই সমস্ত কমিটিগুলোর মধ্যে যে কোনো একটাই নাম দিয়ে বলবে কোনটা যুক্ত ছিল। এবার আমরা যদি এখানে একটু পড়ে নিই তাহলে কোঠারি কমিশন, এটা কোঠারি কমিশন হবে। এই কোঠারি কমিশনটা 1964, এটা মূলত এডুকেশন রিলেটেড এবং এই এডুকেশন রিলেটেড কমিটির যে শিক্ষা ব্যবস্থার যে স্তরের কথা বলা হয়েছিল, যে স্তরটা কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গেছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী। এখানে এটাই ইম্পর্টেন্ট। মণ্ডল কমিশন তোমরা জানো যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কমিশন সেটা। আর ইম্পর্টেন্ট হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। এই বলবন্ত রায় মেহতা কমিটি কিন্তু প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু করার জন্য প্রথম যে কমিটি তৈরি হয় সেটা 1957 সালে। এই সালটাও ইম্পর্টেন্ট। এবং আর সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে এরা কিন্তু বলেছিল যে পঞ্চায়েতি ব্যবস্থা হবে 3 স্টার, অর্থাৎ 3টে স্তরে পঞ্চায়েত ব্যবস্থা হবে: পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত। যেটা আজকে সেটা 3 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা পড়তেই হবে। অপশন এ 42তম, বি 44তম, সি 73তম অ্যান্ড ডি 74তম। এই জায়গাটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এই যে 4টে সংবিধান সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে, 4টেই একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, বা যারা পরীক্ষা দিচ্ছ, 2-1 বছর বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, তারা দেখবে এখান থেকে প্রশ্ন থাকে। তাহলে আমরা যদি এই সংবিধানগুলো দেখি, যে পঞ্চায়েত ব্যবস্থা প্রথমে উল্লেখ করা থাকলেও সাংবিধানিক স্বীকৃতি না দিলে এই সিস্টেমটা সমস্ত রাজ্যে চালু করা যাচ্ছে না, সেই জন্য কিন্তু সংবিধান সংশোধনের প্রয়োজন হয়। আমি বলেওছিলাম যে এই নিয়ে যে কমিটিগুলো তৈরি হয়েছিল, তোমরা দেখবে শেষের দিকে যে কমিটিগুলো ছিল তারা কিন্তু স্পষ্ট উল্লেখ করেছিল যে পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এরপরে এই যে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলো সেটা কোন সংবিধান সংশোধন অনুযায়ী? তোমরা প্রত্যেকে চেষ্টা করো। তার আগে যে ফ্যাক্টটা বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে এখানে আমি যেটা লিখেছি 42তম সংবিধান সংশোধন, এটা হয়েছিল 1976 সালে, খুব ইম্পর্টেন্ট একটা সাল। 44তম হয়েছিল 1978 সালে। 73তম এবং 74তম দুটি হয় 92 সালে। এবার এই যে 92 সালে তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? অবশ্যই পিভি নরসিম্হা রাও। এখান থেকে প্রশ্ন আসে কে প্রধানমন্ত্রী ছিলেন। 76 তখন হয়, তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? অবশ্যই ইন্দিরা গান্ধীজি। এবং 78 সালে যিনি ছিলেন অবশ্যই মোরারজি দেশাই। এই মোরারজি দেশাই হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রথম অকংগ্রেসি হিসাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন জনতা দলের হয়ে।
এরপরে আমরা যদি এই জায়গাগুলো বাদ দিয়ে এবার এই সংবিধানের গুরুত্বগুলো একটু দেখি, সংবিধান সংশোধনের গুরুত্বগুলো দেখি, তাহলে আমরা দেখব যে 42তম যে সংবিধান সংশোধন এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। অর্থাৎ এইখানে অনেক কিছু বিষয় পরিবর্তন করা হয়েছিল এবং এইখানেই প্রথমবারের জন্য এবং আজ অবধি একবারের জন্যই ভারতবর্ষের যে প্রিয়েম্বেল প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটাকে সংশোধন করা হয় এবং সেখানে দুটো ওয়ার্ড সেকুলার এবং সোশিয়ালিস্ট এই শব্দ দুটো অ্যাড করা হয়। এই দুটো মনে রাখবে, তাহলেই হবে। আরও অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে, সেগুলো জানার দরকার নেই। 42তম সংবিধান সংশোধন, যার মাধ্যমে প্রিয়েম্বেলে একবারই পরিবর্তন করা হলো সেই সংবিধান সংশোধনে, এবং সেখানে কি যোগ করা হলো, সোশিয়ালিস্ট এবং সেকুলার। ঠিক তার মানে একটা বাদ দিয়ে পরবর্তী সংশোধন যেটা 78 সালে হলো মোরারজি দেশাই আমলে, এইখানেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ছিল। সব থেকে ইম্পর্ট্যান্ট আমি বলছি, তার আগে একটা বিষয় বলে দিই। 42তম সংবিধান সংশোধন যখন হচ্ছে তখন কিন্তু দেশে এমার্জেন্সি চলছে। 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি 25শে জুন এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করে এবং তারপরেই কিন্তু সংবিধান সংশোধনগুলো হয়। সেই সংবিধান সংশোধনগুলোর বেশিরভাগটাই 44তম সংবিধান সংশোধন অনুযায়ী পরিবর্তন করে আগের অবস্থায় বা অন্য কিছু নিয়ম চালু করা হয়েছিল। যারা ডিটেলসে পড়ো, মানে WBCS বা অন্য পরীক্ষার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। মূলত আমরা জানবো 44তম সংবিধান সংশোধন অনুযায়ী যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে সম্পত্তির অধিকার, প্রপার্টি। এই যে প্রপার্টিটা আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, মৌলিক অধিকার। অর্থাৎ কোনো কারোর সম্পত্তি কীভাবে পাওয়া যাবে সেটা কিন্তু মৌলিক অধিকার ছিল এবং সেটা সংবিধানের 19 ক্লজ এর F ধারায় লিপিবদ্ধ ছিল এবং আর একটা লিপিবদ্ধ ছিল 31 নম্বর ধারায়। এই ধারা দুটো ইম্পর্টেন্ট। 19 ক্লজ 1 সাব ক্লজ F এবং 31, এই দুটো ধারায় সম্পত্তির অধিকার লেখা ছিল এবং এটা মৌলিক অধিকার। এবং এই 44তম সংবিধান সংশোধন অনুসারে বলে দেওয়া হলো যে এটা সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার থাকবে না, এটা একটা লিগাল রাইট হয়ে গেল, অর্থাৎ আইনগত অধিকার। এবং এই সম্পত্তির অধিকারটা এরপরে সংবিধানের 300A ধারায় লিপিবদ্ধ করা হলো। এখান থেকে প্রশ্ন আসে যে বর্তমানে কত ধারায় লিপিবদ্ধ আছে, 300A ধারায়। এটা এখন লিগাল অ্যাক্ট। এরপর আসবো 74তম বললাম 92 সালে হয়েছিল। এটা হচ্ছে মূলত মিউনিসিপ্যালিটি, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট যেটা রয়েছে তার একটা পার্ট হচ্ছে পঞ্চায়েত আর একটা মিউনিসিপ্যালিটি। এবং 73তম সংবিধান সংশোধনী দ্বারা পঞ্চায়েতকে স্বীকৃতি দেওয়া হলো এবং 74তম দ্বারা মিউনিসিপ্যালিটিকে স্বীকৃতি দেওয়া হলো। 73তম সংবিধান সংশোধনী কার্যকর হয় কবে? অপশন এ 24শে এপ্রিল 1993, অপশন বি 26শে জানুয়ারি 1993, সি 15ই আগস্ট 1993, অ্যান্ড ডি 2রা অক্টোবর 1993। আমি একটু আগেই বললাম 2রা অক্টোবর দিনে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায়। এবার যখন পঞ্চায়েতকে সংবিধান স্বীকৃতি দেওয়া হলো, সেটা কার্যকর হলো কবে? তোমাদের একটা হিন্টস দিয়ে রাখি, যেদিন কার্যকর হচ্ছে সেই দিনটাকে কিন্তু জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়। এবং এখান থেকে প্রশ্ন আসে যে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে? সেটা হবে 24শে এপ্রিল। তোমরা বুঝতেই পারছো, তার মানে রাইট আনসার হবে অপশন এ 24শে এপ্রিল 1993, এটা রাইট আনসার। 5 নম্বর প্রশ্ন দেখব, গ্রাম সভার সদস্য কারা? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশনে পঞ্চায়েতের সদস্যরা, গ্রামের সকল সরকারি কর্মচারী, গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ভোটার, শুধুমাত্র প্রধান এবং উপপ্রধান। এখানে একটা জিনিস তোমাদের কনফিউশন হতে পারে যে গ্রাম সভা এবং গ্রাম সংসদ নিয়ে আমি আলোচনা করেছিলাম। গ্রাম সংসদ ছোট, গ্রাম সভা বড়। তাহলে পঞ্চায়েতের সদস্যরা, এটা তো হচ্ছে না, তোমরা জানো। সকল সরকারি কর্মচারী, এটাও হবে না। শুধুমাত্র প্রধান এবং উপপ্রধান, সেটাও হবে না। অর্থাৎ গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ভোটার। এরপরে এইটা উত্তরটা দেখে অনেকে ভাবতে পারে যে এটা তো সংসদ, অর্থাৎ কোনো একটা গ্রামে যারা ভোটার থাকে তারা সেই গ্রাম সংসদের সদস্য। যেহেতু অপশনে এটা আছে, আমরা এটাই নেবো, কোনো অসুবিধা নেই। গ্রাম সভা হলো অ্যাকচুয়ালি ওই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতগুলো সংসদ আছে, ওই সংসদে যারা ভোটার তারাই গ্রাম সভার সদস্য। এখানে অপশনটা ঘুরিয়ে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, এটাই উত্তর হবে অপশন সি। নেক্সট 6 নম্বর, পশ্চিমবঙ্গে কত স্তরের পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কস্তরীয়? অপশন এ 2, বি 3, সি 4, অ্যান্ড ডি 5। এটা প্রত্যেকের জন্য বহুবার আলোচনা হলো। অপশন বি 3 টায়ার সিস্টেম বা 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে। নেক্সট আমরা 7 নম্বর দেখব, পঞ্চায়েতের মেয়াদ কত বছর, অর্থাৎ একটা পঞ্চায়েত ব্যবস্থা কতদিন থাকে? অপশন এ 4 বছর, বি 5 বছর, সি 6 বছর, অ্যান্ড ডি 3 বছর। তোমরা প্রত্যেকেই জানো যে পঞ্চায়েতি ব্যবস্থা বা ভারতবর্ষের যে সমস্ত বডিগুলো রয়েছে, লোকসভা, অবশ্যই রাজ্যসভা নয়, লোকসভা এবং বিধানসভা, এছাড়া পঞ্চায়েত, এগুলো কিন্তু মিউনিসিপ্যালিটি, এর মেয়াদ হচ্ছে 5 বছর। যতদিন না ভোট হচ্ছে ততদিন পর্যন্ত এর মেয়াদ থাকতে পারে, পরবর্তী ক্ষেত্রে এটাকে বাড়ানো যায়। বা সেক্ষেত্রে যারা পঞ্চায়েতের
ইলেক্টেড মেম্বার তারা বাদ দিয়ে ওখানে এক্সিকিউটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়োগ করা হয় এই ইয়ারটা পেরিয়ে গেলে, 5 বছর টেনিওরটা যদি ইলেকশন না হয়। জেলা স্তরের পঞ্চায়েত ব্যবস্থায় কী বলে? এটা তো সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। অপশনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম সভা। এখানে একটা কথা বলে রাখি, এই যে গ্রাম সভা, এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে আসতো যে এইগুলোর মধ্যে কোনটা পার্মানেন্ট বডি, অর্থাৎ যে বডিটাকে কখনো ভাঙা যায় না, পার্মানেন্ট বডি কোনটা, এরকম স্থায়ী বডি কোনটা, তখন উত্তর হতো কিন্তু গ্রাম সভা। কারণ তোমরা বুঝতে পারছো, গ্রাম সভা মানে ওই নির্দিষ্ট পঞ্চায়েত এলাকায় যত সংসদ আছে সেখানে যারা ভোটার তারা এই সবার সদস্য। পঞ্চায়েত ভোট হোক, পঞ্চায়েত ভোটে কোনো একটা পার্টি জিতলো, কোনো একটা পার্টি হারলো, নতুন করে অন্য পার্টি এলো, যাই আসুক না কেন, গ্রাম সভার যারা সদস্য তাদের এই গ্রাম সভাটা কিন্তু ভেঙে যায় না। গ্রাম সভা একটা পার্মানেন্ট বডি, এটা মনে রাখবে। কারণ এখানে যারা সদস্য তারা ভোটার, যদি কেউ মারা যান বা যদি কেউ ওই সংসদ থেকে চলে অন্য কোথাও চলে যান তবেই তিনি মানে তার সদস্যপদ বাতিল হয়, নাহলে সদস্যপদ বাতিল হওয়ার কিছু ব্যাপার নেই। এটা একদম পার্মানেন্ট বডি। বাকিগুলো কিন্তু 5 বছর অন্তর অন্তর ভেঙে যায়। আর আমাদের উত্তর, জেলা পরিষদের যে পঞ্চায়েত ব্যবস্থা সেটাকে বলা হয় জেলা পরিষদ। জেলা লেভেলে যেটা আছে সেটা হচ্ছে জেলা পরিষদ, বা তৃতীয় যে বডি রয়েছে সেটা জেলা পরিষদ। নেক্সট 9 নম্বর, সংবিধানের কোন অংশে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট এবং একটা স্ট্রিকি কোশ্চেন, কনফিউশনাল কোশ্চেন। অপশন এ পার্ট 8, পার্ট 9, পার্ট 10 এবং পার্ট 11। কোন অংশে বলা? যদি এখানে কোনো একটা অপশনে থাকতো পার্ট 4 তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। কারণ আমি আগে আলোচনা করেছিলাম পার্ট 4-এর 40 নম্বর ধারায় কিন্তু প্রথমেই সংবিধান সম্পর্কে বলা, মানে পঞ্চায়েত সম্পর্কে বলা ছিল। আর পার্ট 9-এর পরবর্তী ক্ষেত্রে 243 থেকে 243-এর ও এই ধারায় বলা হলো পঞ্চায়েত ব্যবস্থা, যেটা সংবিধান সংশোধনী করে আনা হলো। ফলে পার্ট 9 এবং পার্ট 4 দুটোতেই কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা পাওয়া যায়। দুটো অপশনই একসঙ্গে থাকবে না, যে অপশনটা থাকবে সেটা আমরা উত্তর কথা, যেহেতু 9 আছে আমরা পার্ট 9 উত্তর নেব, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেবো 10 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সম্পর্কিত বিষয়গুলি কোন তপশিলে রয়েছে, অর্থাৎ কোন শিডিউলে রয়েছে? আমরা জানি যে সংবিধানে মোট 12টা শিডিউল রয়েছে। প্রথমে 8টি ছিল, তার মধ্যে লাস্ট যে শিডিউল 8 শিডিউলটাতে ল্যাঙ্গুয়েজ ছিল, যেখানে 22টা ল্যাঙ্গুয়েজ বর্তমানে আছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেখানে ইংলিশ নেই, কিন্তু এটা মনে রাখতে হবে। B10, C11 অ্যান্ড D12। তোমরা বুঝতেই পারছো যে আমি আলোচনাও করেছিলাম যে 11 শিডিউলে কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থাটাকে অ্যাড করা হয়েছিল 1911 নম্বর প্রশ্ন, 11তম তপশিলে মোট কতগুলি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে? ওই যে পঞ্চায়েত ব্যবস্থা যেটা 11তম তপশিলে অ্যাড করা হলো 1992 সালে, 73তম সংবিধান সংশোধন, সেখানে কতগুলো বিষয় আছে? এটা কিন্তু 73তম এবং 74তম দুটোই মনে রাখবে, দুটোর ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। অপশানে 18, B29, C29 অ্যান্ড D32, কোনটা উত্তর হবে? অবশ্যই এটা মুখস্থ করার ব্যাপার, এটা বোঝানোর ব্যাপার। এটা হচ্ছে রাইট আনসার অপশন সি। 29টি সাবজেক্ট কিন্তু লিস্ট আছে ওই 11 নম্বর শিডিউলে, যেখানে পঞ্চায়েত ব্যবস্থা উল্লেখ করা আছে। নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইন কোন সালে পাস হয়? খুবই সহজ প্রশ্ন, তোমরা বুঝতেই পারছো, বহুবার আলোচনা হয়ে গেল যে এটা উত্তর হবে অপশনে 91, B92, C93 অ্যান্ড D94। আমি একটু আগে আলোচনা করলাম যে আইনটা পাস হয়েছিল 1992 সালে এবং চালু হয়েছিল 1993 সালের 24শে এপ্রিল, অর্থাৎ একটা চালুর ডেট, একটা সংবিধান সংশোধনের ডেট, অর্থাৎ রাইট আনসার অপশন বি। 13 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনের তত্ত্বাবধান করেন কে, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন কে সংগঠিত করেন? অপশন এ নির্বাচন কমিশন, বি রাজ্য নির্বাচন কমিশন, সি জেলা শাসক অ্যান্ড ডি রাজ্যপাল। মনে রাখতে হবে যে কোনো ইলেকশন, অবশ্যই ইলেকশন বলতে সেটা লোকসভার ইলেকশন, রাজ্যসভার ইলেকশন, প্রেসিডেন্ট ইলেকশন, ভাইস প্রেসিডেন্ট ইলেকশন, এই সমস্ত ইলেকশন যেগুলো আছে, বা রাজ্যের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, সেই সমস্ত ইলেকশন কিন্তু অবশ্যই নির্বাচন কমিশন করবে। এবার নির্বাচন কমিশনের বিভিন্ন ভাগ আছে তোমরা জানো, একটা হচ্ছে স্টেট, একটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পরে যেহেতু রাজ্যের ব্যাপার, পঞ্চায়েত ব্যাপারটা, সেটা রাজ্য নির্বাচন কমিশন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নম্বর যে প্রশ্নটা আমরা দেখব যে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পশ্চিমবঙ্গে কী বলা হয়? অপশন এ সভাপতি, বি প্রধান, সি চেয়ারম্যান অ্যান্ড ডি মুখিয়া। এখানে ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, এটা তো প্রত্যেকেই জানো, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট একটা টার্ম ইউজ করা হয় বিশেষত অন্য রাজ্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে সারপঞ্চ। এই সারপঞ্চ কথাটা কোথাও যদি পাও এবং প্রধান না থাকে তখন কিন্তু সারপঞ্চই উত্তর করতে হবে, কারণ সরপঞ্চ এবং প্রধান একই বিষয়, অর্থাৎ রাইট আনসার অপশন সি, প্রধান বা সরপঞ্চ। নেক্সট 15 নম্বর, পঞ্চায়েত সমিতির প্রধানকে কী বলা হয়? একদমই সহজ প্রশ্ন, শেষের দুটো তোমরা প্রত্যেকেই জানো যে অপশন এ প্রধান, বি সভাপতি, সভাধিপতি এবং উপপ্রধান। প্রধান এবং উপপ্রধান দুটোই জিপি রিলেটেড গ্রাম পঞ্চায়েতের, আর সভাপতি হচ্ছে অবশ্যই পঞ্চায়েত সমিতির, আর সভাধিপতি হচ্ছে জেলা পরিষদ, জেডপি। রাইট আনসার অপশন বি, সভাপতি।
খুবই সহজ প্রশ্ন ছিল শেষেরগুলো, কনসেপ্টটা ক্লিয়ারের জন্য, যেগুলো একদম কর্মী লেভেলের পরীক্ষা, জিপি কর্মী, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। যাই হোক, আজকে প্রশ্ন আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য খেয়াল রাখো আমাদের চ্যানেলটি।